বিশেষভাবে আনন্দিত যে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের এই প্রথম সভা আমরা করছি। লিখিতভাবে উত্তর দিতে হবে, এটা আমারই প্রস্তাব ছিল, আপনারা এটা গ্রহণ করেছেন এবং প্রধান উপদেষ্টা মহাশয় এটার উপর আরেকটু অ্যাড করেছেন। সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের সাথে এলডিপির সংলাপ, যৌক্তিক সময় দিতে চায় জামায়াত, রোববার প্রস্তাবনা জমা দেবে বিএনপি। মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে এবং পাশ হবে। ঘুষ নেয়ার অভিযোগে দুদকের মামলা থেকেও খালাস পেলেন তারেক রহমান। বিচারিক আদালতে তার বিরুদ্ধে আর মামলা নেই জানালেন আইনজীবী। 7 মাস পর শেখ হাসিনা সহ পালিয়ে যাওয়া অন্য আসামিদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা নিয়ে বিস্ময়, সরকারি রেকর্ড না থাকার কথা বলছে দুদক। কারা দেশে আছে, কারা দেশের বাইরে গিয়েছেন, সে বিষয়টা দালিলিকভাবে কিন্তু আমাদের কাছে সেই তথ্যটা নাই। কমিশনের দায় এখানে, তারা এখনো পর্যন্ত এই বিষয়টাই সচেতন হচ্ছেন না যে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। পটুয়াখালীর সংঘবদ্ধ ধর্ষকদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম এনসিপি আহ্বায়ক নাহিদের। বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা 7 বছর করল সরকার। ঈদে টানা 9 দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। নির্বাহী আদেশে 3 এপ্রিলও ছুটি অনুমোদন। উৎসব উপলক্ষে মার্কেট, শপিং মলে ভিড় বাড়ছে কেনাকাটায়। গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও 85 ফিলিস্তিনের প্রাণহানি। প্রতিবাদে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত। রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের 166 সুপারিশের মধ্যে 120টিতে একমত পোষণ করেছে এলডিপি। দলটির প্রেসিডেন্ট অলি আহমেদের দাবি, নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বলে জানান তিনি। এদিকে সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐকমত্য কমিশন। সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ। প্রথম দল হিসেবে বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির সঙ্গে হয় এই বৈঠক। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এই সংলাপের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। বিকাল 3টায় সংলাপের শুরুতেই কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী ইলিয়াস। বিশেষভাবে আনন্দিত যে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের এই প্রথম সভা আমরা করছি, যা রাজনৈতিক দলের সঙ্গে, যার নেতৃত্বে আছেন একজন মহান মুক্তিযোদ্ধা। আবারও আমি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রধানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আসবার জন্য। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারের ঐকমত্য কমিশনের 166 সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন অলি আহমদ। যতই কিছু চেষ্টা করেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি 2 জন লোক কাজ না করে। একজন হলো ওসি, আরেকজন হলো ইউনো। এখানে আর কেউ নির্বাচন কন্ট্রোল করে না। ওই দিন আর আপনি কাউকে পাবেন না। ইসি পুনর্গঠন সহ কয়েকটি বিষয়ে ঐকমত্য কমিশনকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান অলি আহমেদ। নির্বাচন কমিশন সংস্কার মোট প্রস্তাব ছিল 27টি, একমত হয়েছে আমরা 16টা, একমত নই 11টা, আংশিক একমত নই এরকম কিছু নাই। সবগুলির মধ্যে আমি বলবো নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল। এটা আপনাদেরকে আরো অধিকতর দেখা উচিত ছিল। সংস্কার ইস্যুতে আগামী রোববার বিএনপির সঙ্গে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। পর্যায়ক্রমে 38টি দলের সাথে অনুষ্ঠিত হবে এই সংলাপ। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে জামায়াতে ইসলামী। 5টি কমিশনের সুপারিশের উপর মতামত দিয়েছে সংগঠনটি। জাতীয় নির্বাচনের বিষয়ে কোনো সময় বেঁধে না দিলেও প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চায় তারা। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, সংস্কার নিয়ে কমিশন কোনো চাপে নেই।
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমেই সংস্কার সম্পন্ন হবে। সংস্কার প্রস্তাবনা জমা দিতে সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনে যায় জামাতের প্রতিনিধি দল। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বাধীন দলটি প্রস্তাবনা জমা দেয়। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের হাতে তুলে দেন সংস্কার প্রস্তাবনা। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুদক ও নির্বাচন কমিশন বিষয়ে সুচিন্তিত মতামত দিয়েছে তারা। সংস্কার প্রক্রিয়ায় দলের সহায়তা অব্যাহত রাখার কথাও জানান তিনি। সংবিধান, দ্বিতীয় হচ্ছে জনপ্রশাসন, তৃতীয় হচ্ছে বিচার বিভাগ, চতুর্থ নির্বাচন প্রক্রিয়া, ইলেকটোরাল প্রসেস, আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এই পাঁচটার উপরে আমরা আমাদের দলের অর্থাৎ জামাত ইসলামের সুচিন্তিত মতামত আমরা দেওয়ার চেষ্টা করেছি। মিয়া গোলাম পরোয়ার জানান, নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট সময় বেঁধে দেয়নি জামাত, তবে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের যতটুকু সময় প্রয়োজন তা দেয়ার পক্ষে তারা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয় তো সে 6 মাস, কারণ 2 বছর 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। এই জন্য আমরা বলেছি যে 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। এ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে কোনো দ্বিধা নেই, তারা সর্বাত্মক সহযোগিতা করছে। কমিশন স্বল্পতম সময়ে সংস্কার কাজ সম্পন্ন করে যাচ্ছে বলেও জানান তিনি। জাতীয় ঐক্যমত্য কমিশন কোনো রকম চাপের মধ্যে নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেটা থেকে অতিক্রম করার, সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার। এটা হচ্ছে। আলী রিয়াজ জানান, আগামী 2-1 দিনের মধ্যে বিএনপি সংস্কার প্রস্তাবনা জমা দেবে। এছাড়া ঈদের আগে 4টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে ঐক্যমত্য কমিশন, আর 7 এপ্রিল থেকে বাকি দলগুলোর সাথে আলোচনা হবে। আগামী 2-3 দিনে হচ্ছে না, বুঝতেই পারছেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে রোববার মতামত জমা দেবে বিএনপি। যেসব সংস্কারের বিষয়ে ঐকমত্য হবে সেগুলোর কাজ এগিয়ে যাবে, বাকিগুলো সংসদের মাধ্যমে চূড়ান্ত করার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে। জানান, নির্বাচন নিয়ে দেশ ও দেশের বাইরে সবার আগ্রহ রয়েছে। নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইইউ। এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, রাজনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা হয় রাষ্ট্রদূতের সাথে। যেসব জায়গায় ঐক্যমত হবে সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করব, এগিয়ে নিয়ে যাব। আর যেখানে ঐক্যমত হবে না সেটা আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের অধিকার আছে, তারা জনগণের কাছে নিয়ে যাবে এবং জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণের মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে এবং পাশ হবে। এগুলো সব পরিবর্তনের কথা বলছি আমরা, সব সংস্কারের কথা বলছি। প্রধানমন্ত্রী পদে অবাধ ক্ষমতা রেখে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ। বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার ছাড়াই রাষ্ট্র ব্যবস্থায় বৈষম্য করতে পারেন বলেও জানান তিনি। আর কমিশনের অপর সদস্য ড বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার ও নির্বাচন কখনোই প্রতিদ্বন্দ্বী নয়, তবে সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু সংস্কার নির্বাচনের আগে করতেই হবে। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্য ও নাগরিকদের ভাবনার বিষয়ে সিরডাপ মিলনায়তনে গোলটেবিল আলোচনার আয়োজন করা হয় সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষ থেকে। আলোচনায় ঐক্যমত কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করাই আওয়ামী লীগের সব থেকে খারাপ দিক। জবাবদিহিতা গড়ে তুলতে না পারলে ভবিষ্যতেও পুনরাবৃত্তি হবে একই রীতির। প্রধানমন্ত্রী যে অভাবনীয় ক্ষমতার ব্যবস্থা বাংলাদেশের সংবিধান তৈরি করেছে সেটিকে অক্ষুণ্ণ রেখে কোনো অবস্থাতেই আপনি একটি জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি করতে পারবেন না। এটা আমাদের প্রথমে স্বীকার করে নেওয়া দরকার যে কোনো না কোনোভাবে সাংবিধানিক ব্যবস্থা যেটা অব্যাহত থেকেছে, এখনকার যে বিদ্যমান সংবিধান
সেই সংবিধান প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা তুলে দিয়েছে সেই ক্ষমতা প্রয়োগ হলেই যথেষ্ট, অপপ্রয়োগের প্রয়োজন হচ্ছে না। আলোচনায় বদিউল আলম মজুমদার বলেন, সব নিয়ম নীতি ভেঙেই শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিলেন। সংস্কার সফল না হলে স্বৈরাচার আবারও ফিরবে। সংস্কার আর নির্বাচন কিন্তু একে অপরের প্রতিপক্ষ নয়। সংস্কার বাদ দিয়ে নির্বাচন করতে হবে কিংবা নির্বাচন বাদ দিয়ে সংস্কার করতে হবে, তারা কেউই সঠিক নয়। আমাদের দুটোই করতে হবে এবং একটার জন্য একটা অপেক্ষা করার প্রয়োজনীয়তা নেই। আমরা সমান্তরালভাবে এগুলো চলতে হবে এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কতগুলো সংস্কার অপরিহার্য করতেই হবে, এর কোনো বিকল্প নেই। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ৩,০০০-এরও বেশি পুলিশ নিহত হওয়ার গুজব ছড়ানো হচ্ছে বলেও জানান তিনি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধন পাওয়া ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে কমিশন ভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ৫ এজেন্ডা নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সেই বৈঠক থেকেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এছাড়া ভোট কেন্দ্র স্থাপনে ডিসি এসপিদের নিয়ে করা কমিটি থাকছে না। পরিবর্তিত হয়ে পূর্বের নিয়মে নির্বাচন কর্মকর্তারা ভোট কেন্দ্র স্থাপন করবেন বলে জানানো হয়। এছাড়া বৈঠকে গুরুত্ব পায় নির্বাচনী সীমানা নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি। এর আগেও জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং সহায়তা নিয়ে ইউ, ওয়াইসি দেশভুক্ত 18টি মিশন প্রধানের সঙ্গেও বৈঠক করেছে নির্বাচন কমিশন। ইঞ্জিনিয়ার সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ঘুষ লেনদেনের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ জন। ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আজ এই রায় দেন। রায়ে সন্তুষ্ট জানিয়ে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করতেই মিথ্যা মামলা করেছিল দুদক। ২০০৬ সালে বসুন্ধরা শিল্প গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির ওরফে সাব্বিরকে নৃশংসভাবে হত্যা করা হয়। সাব্বির হত্যা মামলার এক আসামিকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় দীর্ঘ ১৭ বছর পর বিচারিক আদালত থেকে খালাস পেলেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ ৮ জন। মামলার রায় ঘোষণার পর আইনজীবীরা বলেন, এ মামলার সাক্ষীরা কেউই ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। মামলাটি ছিল পুরো মিথ্যা ও বানোয়াট। আদালত বলেছেন যে তার আদালতে দুদক ১৫ জন সাক্ষী উপস্থাপন করেছেন। আমি ১৫ জন সাক্ষীর বক্তব্য বিচার বিশ্লেষণ করে দেখলাম যে এই মামলাটি মিজারাবল্লি ফেল করেছে দুদক প্রমাণ করতে। সেই কারণে তিনি বলেছেন জনাব তারেক রহমান, জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব মিয়া নুরুদ্দিন অপু সহ অন্যান্য সকল আসামিরা এই মামলায় দুদক প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে সবাইকে বেকসুরভাবে এই মামলা থেকে খালাস প্রদান করা হইল। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তৎকালীন দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ চাওয়া হবে বলেও জানান আইনজীবীরা। শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তৎকালীন ১/১১ সরকার এবং তার পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার এটিকে অব্যাহতভাবে রেখে জাতির সামনে তাদেরকে হেয় প্রতিপন্ন করেছেন। সেই কারণে তাদের বিরুদ্ধে সেই তৎকালীন অ্যান্টি কারাপশন এবং যারা ওইটার কৌশলভ ছিলেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ক্ষতিপূরণের মামলা দায়ের করা হবে এবং তাদের বিরুদ্ধে আমরা উপযুক্ত আইনগত প্রতিকার গ্রহণ করা হবে। তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা নেই বলেও জানান আইনজীবীরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দুদকের আবেদনে দেশত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন অন্তত ১০০ জন আগেই বিদেশে চলে গেছেন। আসামি পালিয়ে যাওয়ার পর দেশত্যাগের নিষেধাজ্ঞা দেওয়ার কি মানে? দুদক বলছে বৈধ পথে কেউ যায়নি, তাই সরকারের কাছে রেকর্ড নেই। এভাবে কি দুর্নীতির বিচার কার্যকর করা যায়? উত্তর খুঁজেছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। শেখ হাসিনা আর তার বোন রেহানা ৫ আগস্ট দেশ ছেড়ে যান, গিয়ে ওঠেন ভারতে। এখনও সেখানেই আছেন। এটা সবাই জানলেও সরকারিভাবে জানে না দুর্নীতি দমন কমিশন। তাই ৭ মাস পেরিয়ে আদালতে দুদকের উপপরিচালকের আবেদন, বিশ্বস্ত সূত্রের খবর পরিবারসহ দেশ ছেড়ে চলে যেতে পারেন শেখ হাসিনা। সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।
11 মার্চ শেখ হাসিনা রেহানা পরিবারের 7 জনকে দেওয়া হয় দেশ ত্যাগের নিষেধাজ্ঞা, যারা কেউই আদতে দেশে নেই। পুলিশের তথ্য অনুযায়ী দুদকের আবেদনে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এমন অন্তত 100 জন আগেই চম্পট দিয়েছেন বিদেশে, যাদের সবার বিরুদ্ধে চলছে দুদকের অনুসন্ধান। আসামি চলে যাওয়ার পর কেন নিষেধাজ্ঞা? চলে গেছে, তারপর নিষেধাজ্ঞা তো কোনো কারণ নেই। যার কোনো হয়রাবশ আমরা জানি না, সে কোথায় আছে সেটাও আমরা জানি না, এবং সে লিগালি দেশ থেকে চলে গেছে সেটাও আমাদের নলেজে নাই, তো আমরা তার প্রতি তো আবার দেশ ভ্রমণের নিষেধাজ্ঞা আমরা দিব। আর শেখ হাসিনার বিষয়টা এই কারণেও দেওয়া হইতে পারে যেহেতু লিগালি জানে দেশ থেকে। দুদক মহাপরিচালক বলেন, আসামিদের চলে যাওয়ার কোনো সরকারি রেকর্ড দুদকের কাছে নেই। আমরা কিন্তু জানি না অফিসিয়ালি যে কারা দেশে আছে, কারা দেশের বাইরে গিয়েছেন, সে বিষয়টা দালিলিকভাবে কিন্তু আমাদের কাছে সেই তথ্যটা নাই। অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মইদুল ইসলাম দুদকের মহাপরিচালকও ছিলেন, বলছেন আসামি বিদেশে যাওয়ার পর নিষেধাজ্ঞা হাস্যকর, গাফিলতি দুদকেরই। দুদকের গাফিলতি, দুদকের যারা অনুসন্ধান করছেন তাদেরকে ঠিকভাবে পরিচালনা করবার গাফিলতি, অর্থাৎ পুরো কমিশনের দায় এখানে। তারা এখনও পর্যন্ত এই বিষয়টাই সচেতন হচ্ছেন না যে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। আসামিকে বাইরে রেখে দুর্নীতির মামলার বিচারের অভিজ্ঞতাও জানান সাবেক এই সিনিয়র জেলা জজ। যদি সাজা হয় তাহলে যে ব্যক্তি পালিয়ে গেছে সেই ব্যক্তি কিন্তু আদালতের যে এখতিয়ার সীমা আছে, জুরিসডিকশনের যে এলাকা আছে তার বাইরে চলে গেছে, সেই ব্যক্তিকে ধরে এনে সাজা খাটানোটা এটা আর একটা জটিলতার বিষয়। সবাই জানে কিন্তু দুদক জানে না। এর মানে হলো দেশ ছেড়ে যারা গেছেন তারা কেউই বৈধ পথে যাননি, আর সে পথে ফিরতেও পারবেন না। এক্ষেত্রে পলাতক ঘোষণা করে রায় দিতেই পারেন আদালত, কিন্তু তা কার্যকর হবে কি করে? এখনো পর্যন্ত দুর্নীতির কোনো মামলায় বিদেশে পালিয়ে যাওয়া কাউকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার কোনো নজির কিন্তু নেই। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা 7 বছর করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, চীন যেন বাংলাদেশের চিকিৎসা খাতে বিনিয়োগ করে সেটি বাস্তবায়নে ইচ্ছুক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক, যেখানে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ষণ মামলার বিচার দ্রুত করতে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের সিদ্ধান্ত হয় বৈঠকে। অনুমোদন হওয়া খসড়া অনুযায়ী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ যৌন সম্পর্ককে আগের মতো ধর্ষণের সংজ্ঞায় রাখা হয়নি। এটি আইনে আলাদা ধারায় চিহ্নিত করা হয়েছে, আর এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হবে 7 বছর। পরে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে, আমরা নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, এটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। এছাড়াও প্রেস সচিব আলোচনা করেন বাকি সিদ্ধান্ত নিয়েও। যে ধরনের অ্যামেন্ডমেন্ট দরকার ছিল প্রকিউরমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে, পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে, সেগুলো আনা হয়েছে। আজকে চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা মিনিস্ট্রিকে নির্দেশনা দিয়েছেন যে এগুলো পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে কারা কারা কাজ পাচ্ছেন, কি তাদের স্ট্যাটাসটা কীরকম, সেগুলো একটু জানতে চেয়েছেন। এখন থেকে বাংলাদেশিদের জন্য যে ভিসা প্রসেসিং, এইটা ঢাকা থেকে হবে। শফিকুল আলম বলেন, চীন বাংলাদেশ থেকে কৃষি পণ্য আমদানিতে ইচ্ছুক। জানান, প্রধান উপদেষ্টা চাইছেন চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে। চায়না আমাদের এখান থেকে 3টা এগ্রিকালচার পণ্য খুব বড় আকারে ইম্পোর্ট করতে চায়, তার মধ্যে আম, কাঁঠাল এবং গোয়াভা। প্রফেসর ইউনূস চাচ্ছেন যে চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। চাইনিজ হসপিটালগুলো খুবই নাম করা, এবং আমরা তাদের সার্ভিসগুলো খুব আমাদের সিটিতে, ঢাকাতে বা বড় বড় সিটিতে আমরা এটা পাবো। এ সময় উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, আগামী শনিবার মিডিয়া সংস্কার কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হবে। আগামী শনিবার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশন তাদের রিপোর্টটা দেবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা।
পটুয়াখালীতে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেফতার কিশোর আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আরেক আসামিকে ধরতে অভিযান চলছে জানিয়েছে পুলিশ। দুই আসামি বয়সে কিশোর বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে ভুক্তভোগীর খোঁজ খবর নিতে পটুয়াখালীতে যান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার বিচার কাজ শুরুর দাবি জানান তারা। পটুয়াখালীতে নির্যাতনের শিকার শিক্ষার্থী বুধবার সন্ধ্যায় বাদী হয়ে ধর্ষণ মামলা করার পরপরই দুই আসামিকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। রাতেই ধরা পড়ে অভিযুক্ত এক কিশোর। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে হাজির করে 4 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানির তারিখ পরে নির্ধারণ হবে জানিয়ে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। হাজিরের মাধ্যমে কোর্টে সুপর্দ করে জেলখানায় পাঠানো হয়েছে। গ্রেফতার হবে ইনশাআল্লাহ, আমরা চেষ্টা চলতেছে। এদিকে ভুক্তভোগী কিশোরীর খোঁজ খবর নিতে পটুয়াখালী মেডিকেলে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ নেতৃবৃন্দ। কথা বলেন পরিবারের সাথে। এছাড়া বৈঠক করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে। পরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নাহিদ ইসলাম। আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থী ধর্ষণের আসামিদের গ্রেফতার ও দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শুরু করতে না পারলে রাজপথে প্রতিবাদের হুঁশিয়ারি দেন তিনি। সাম্প্রতিক সময়ে আমাদের মা বোনদের উপরে এই সহিংসতা এবং ধর্ষণের মতো ঘটনাগুলো আমাদেরকে অনেক উদ্বেগ তৈরি করছে আমাদের ভিতরে। সুষ্ঠু তদন্ত করে এটার বিচার, এই ঘটনার বিচার নিশ্চিত করতে হবে এবং শুধু এই ঘটনার নয়, এই ধরনের ঘটনাকে রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। ধর্ষণ মামলায় বলা হয়, মঙ্গলবার রাতে নিজ বাড়ির পাশে বাবার কবর জিয়ারত করে নানা বাড়ি যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে একটি বাগানে তুলে নিয়ে নির্যাতন চালায় দুজন। ভুক্তভোগীর বাবা 19 জুলাই আন্দোলনে রাজধানীতে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজধানীর মুগদা এলাকায় 3 কিশোরীকে ধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী 3 কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায় 18 ও 19 মার্চ 3টি ঘটনা ঘটে। ভুক্তভোগী 3 জনের মধ্যে একজনের বয়স 15, আরেকজনের 13, অন্যজনের 12 বছর। মুগদা থানা পুলিশ জানায় 12 বছরের শিশুটির বাবা মা বাসায় না থাকা বিষয়টি টের পেয়ে প্রতিবেশী জব্বার তাকে ধর্ষণ করে। ভুক্তভোগী বাকি 2 জনের সাথে অভিযুক্ত ব্যক্তিদের পূর্ব পরিচয় ছিল। পুলিশের দাবি 13 ও 15 বছর বয়সী 2 ভুক্তভোগীর সাথে অভিযুক্তদের প্রেমের সম্পর্ক ছিল। এছাড়া রাজধানীর খিলগাঁওয়ে 15 বছর বয়সী আরেক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসে পুলিশ। 3টা মামলা হয়েছে, পৃথক 3টি মামলায় আসামি একজন করে আসামি অ্যারেস্ট আছে, আদালতে প্রেরণ করা হয়েছে। পূর্ব পরিচয়ের সূত্র ধরেই তাদের মধ্যে সম্পর্ক। পাড়ার যে ঘটনাটা, এটাও পূর্ব পরিচয়। পরে আরেকটা ঘটনা মান্ডাতে, এটাও পূর্ব পরিচয়। ওটা 2 বছর প্রেম ভালোবাসা। 2017 সালে যাত্রাবাড়ির মাতুয়াইলে 7 বছরের এক শিশুকে ধর্ষণ, তারপর নৃশংস ও পৈশাচিকভাবে হত্যার দায়ে রফিকুল নামে এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক এই রায় ঘোষণা করেন। রায় সন্তুষ্টির কথা জানিয়ে শিশুটির বাবা মা দ্রুত রায় কার্যকরের জন্য সরকারের কাছে আহ্বান জানান। 2017 সালের 1 অক্টোবর যাত্রাবাড়ি থানাধীন মাতুয়াইল দরবার শরীফ গলির টিন শেড বাড়িতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় 7 বছরের একটি মেয়ে শিশু। প্রায় 7 বছর পর অভিযুক্ত প্রতিবেশী রফিকুলকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3। দীর্ঘদিন পর হলেও সন্তান হত্যার বিচার পেয়ে আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। আজকে রায়ে আপনি খুশি হয়েছেন? অনেক খুশি হয়েছি। আমার মেয়ের আত্মাও শান্তি পাইছে, আমার আত্মাও শান্তি পাইছে। আমি 7 বছর ধরে ঘুমাইতে পারি না। যাতে মুক্তি না পায়, ও যে তার কোনোদিন পৃথিবীর আলো না দেখতে পারে এবং প্রত্যেকটি ধর্ষণকারীর এরকমই বিচার হওয়া উচিত। ওই আবার ফোন দিছে, ফোন দিয়ে আর কি আমার কাছে 6 লাখ টাকা দাবি করছে, যে ও কই আছে সে জানে। হত্যাকাণ্ডের পর পাষণ্ড রফিকুল অবুঝ শিশুটির লাশ ঘরের সানসেটে লুকিয়ে রেখে পালিয়ে গিয়েছিল। পরে অপহরণের আবহ তৈরি করে দাবি করেছিল 6 লক্ষ টাকা। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, এমন পৈশাচিকতার দৃষ্টান্তমূলক শাস্তি
জরুরি। ভিকটিমকে তার মুখের ভিতরে প্রথমে চেপে ধরে তার মুখের ভিতরে একটা পুরাতন গেঞ্জি ঢুকিয়ে দেয় যাতে সে শব্দ করতে না পারে। পরবর্তীতে তাও সে যখন করে তখন সে তার মুখটা উড়না দিয়ে পেঁচিয়ে ধরে সে যাতে নিঃশ্বাস ফেলতে পারে এবং পরবর্তী এক পর্যায়ে সেই বাচ্চাটাকে মৃত্যু নিশ্চিত করে সে এই বাচ্চাটির উপর পাশবিক নির্যাতন চালায়, তাকে দর্শন করে আনন্যাচারাল ওয়েতে তাকে দর্শন করা হয়। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, উচ্চ আদালত থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যাতে অনুকম্পা না পায় সেই চেষ্টা করা হবে। হাইকোর্টে আমাদের রাষ্ট্রপক্ষ আছে, অ্যাটর্নি জেনারেল স্যারের নেতৃত্বে যারা আছে তারা দ্রুত এই মামলাগুলো বিচার নিষ্পত্তি করার ব্যবস্থা করবে এবং আসামির আমরা আশা করি তার এই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডই কার্যকর হবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করার আইনি বাধ্যবাধকতা থাকলেও সাক্ষীরা হাজির না হওয়ায় বছরের পর বছর চাঞ্চল্যকর মামলাটি ঝুলেছিল। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এবার ঈদুল ফিতরে টানা 9 দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে 3 এপ্রিলের ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর ফলে ছুটি হচ্ছে 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত। দুপুরে প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 3 এপ্রিল বৃহস্পতিবার সরকারি ছুটি সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তাব উত্থাপন করা হয়। পরে তা অনুমোদন পায় উপদেষ্টা পরিষদে। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঈদের ছুটির বিষয়ে অবহিত করেন। তিনি জানান, চৈত্র সংক্রান্তিতে এবার 3 পার্বত্য জেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সাঁওতাল, গারো, খাসিয়া, জৈন্তা সহ সমতলের অন্যান্য জাতিগোষ্ঠীও এই ছুটির আওতায় থাকবে। জনসাধারণের সুবিধার্থে আমরা অলরেডি জেনে নিয়েছি যে 3রা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরো একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে 3টা পার্বত্য ডিস্ট্রিক্টের ছুটি থাকবে। ঈদের কেনাকাটায় সরগরম যমুনা ফিউচার পার্ক। বৃহত্তম এই শপিং মল ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। রেদওয়ান, ফিউচার পার্কে ক্রেতা সমাগম এই মুহূর্তে কেমন দেখছেন? এবারের ঈদে ক্রেতাদের কেনাকাটায় কোন বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে? লোপা, যেহেতু আজ সপ্তাহের শেষ কর্মদিবস ছিল, কর্মব্যস্ততা শেষে কিন্তু অনেকেই পরিবার পরিজন নিয়ে আসলে যমুনা ফিউচার পার্কে ভিড় করছেন। মূলত তারা যেটি বলছিলেন যে আসলে ঈদে যেহেতু প্রায় 9 দিন ছুটি, সেই ছুটির আগেই কিন্তু ঢাকায় তাদের যে ঈদের কেনাকাটা শপিং সেগুলো কিন্তু তারা শেষ করতে চান, যার জন্যে আসলে আজ ভিড় এড়াতে, কালকে যেহেতু ছুটির দিন শুক্রবার, আজ ভিড় এড়াতে কিন্তু সবাই অনেকেই কিন্তু পরিবার পরিজন নিয়ে যমুনা ফিউচার পার্কে এসেছেন। এবং তারা যেটি বলছেন যে আসলে যেহেতু দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক এবং সেখানে একই ছাদের নিচে আসলে সব রকম বিভিন্ন জিনিসের ঈদের যে প্রয়োজনীয় সামগ্রী সেগুলো সবগুলোই তারা পেয়ে যাচ্ছেন। তার কারণেই কিন্তু আসলে তারা পরিবার পরিজন নিয়ে আসলে শপিংটা উপভোগ করতেই মূলত এই যমুনা ফিউচার পার্কে আসেন। এবং বিক্রেতারা যেটি বলছিলেন যে আসলে প্রতিবারের তুলনায় এবার কিন্তু বেচা বিক্রি বেশ অনেকটাই বেশি, কেননা এবার আসলে তারা বিভিন্ন রকমের দেশি বিদেশি বিভিন্ন সামগ্রী নিয়ে কিন্তু তারা হাজির হয়েছেন ক্রেতাদের জন্য। এবং তারা মূলত যেটি বলতে চাচ্ছেন যে আসলে এই স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে শপিং করার জন্য যমুনা ফিউচার পার্ক কিন্তু বেশ ভালো একটি জায়গা এবং সেখানে তারা পরিবার পরিজন নিয়ে বেশ নির্বিঘ্নে কিন্তু এখানে শপিং করতে পারেন এবং শপিং করে থাকেন বলে আমাদের জানাচ্ছিলেন। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে করা প্রশ্নের উত্তরে এমনটা জানিয়েছেন মুখপাত্র ট্যামি ব্রুস। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় ব্রুস বলেন, কোনো দেশেই সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন হোক এমনটা চায় না যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা প্রশংসনীয়। আমরা যে কোনো দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা মেনে নিতে পারি না এবং বাংলাদেশে সবার নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি, আশা করি এটি অব্যাহত থাকবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক পদে নিয়োগে মিথ্যা তথ্য দেয়া ও সূচনা ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যাংকের সিএসআর ফান্ড থেকে জোর করে 33 কোটি টাকা অর্থ আদায়ের অভিযোগ 2টি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামও রয়েছে। এদিকে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তার মেয়ে সুমাইয়া হোসেন ও শালিকা সৈয়দা হক মেরির বিরুদ্ধে অবৈধভাবে 73 কোটি টাকার সম্পদ দখলের অভিযোগ আনা হয়েছে। তাদের 32 ব্যাংক হিসাবে 80 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য জানায় দুদক। জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করা হবে। 26 কোটি 27 লক্ষ 81 হাজার টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখা এবং তার নামেও 14টি ব্যাংক হিসাবের মাধ্যমে 31 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। জনতার দল নামে রাজনীতিতে নতুন দলের আত্মপ্রকাশ হলো। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে এর ঘোষণা দেন দলটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। আত্মপ্রকাশ আয়োজনে বলা হয়, দলটির স্লোগান হবে ইনসাফ জিন্দাবাদ। সাবেক সশস্ত্র বাহিনীর সদস্য, আমলা, ছাত্র, এনজিও সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এই দলে অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে। চেয়ারম্যান বলেন, রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দলটির মূল উদ্দেশ্য নয়। ন্যায্যতা ভিত্তিক, মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে নিয়ে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিকদের এই দলের আনতে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানানো হয় আত্মপ্রকাশ অনুষ্ঠানে। গাজায় চলমান ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও 85 ফিলিস্তিনির। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর 3 দিনের নৃশংসতায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 500। নিহতদের মধ্যে 200 জনই শিশু। প্রাণ হারিয়েছেন জাতিসংঘের একজন বিদেশি কর্মীও। জোরালো বিমান হামলার পাশাপাশি চলছে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান। রাতভর উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া, গাজা সিটিতে চলে বোমাবর্ষণ। নেতজারিম করিডোরের নিয়ন্ত্রণ নিয়ে আবারও গাজাকে দুভাগে বিভক্ত করেছে ইসরায়েল। তাতে নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন না গাজাবাসী। 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় হামাস ইসরায়েলের মধ্যে, কিন্তু 1 মাসের ব্যবধানে আবারও শুরু হলো বর্বরতা। ফিলিস্তিনের গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী। দুপুরে নয়াপল্টনে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এর আগে বিক্ষোভ পূর্ব সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ইসরায়েলের নির্মমতার বিরুদ্ধে বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসী দখলদার ইসরায়েল গাজায় নির্মম ও নিষ্ঠুর গণহত্যা চালাচ্ছে। এই জঘন্য হামলা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে জাতিসংঘ, আরব লীগ, ওয়াইসি ও কমনওয়েলথ সহ বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস ও নির্মম গণহত্যা এবং বর্বরচিত হামলার প্রতিবাদে দেশবাসীকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান। পরে বিক্ষোভ মিছিলটি পল্টন মোড়, প্রেস ক্লাব, হাইকোর্ট রোড প্রদক্ষিণ করে। আর ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইসরায়েলের রাষ্ট্রকে নিষিদ্ধ করতে হবে। ইসরায়েলের বসতি স্থাপনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা বিশ্ব মোড়লদের কাছে সুস্পষ্টভাবে বলতে চাই, ইসরায়েলকে থামিয়ে দিন, তা না হলে বিশ্ব মুসলিম উম্মাহ ইসরায়েলদের উপযুক্ত জবাব দিয়ে গাজাবাসীর পাশে দাঁড়াবে। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।